ভৈরব চক্রবর্তীর মুখে এই গল্পটি শোনা অনেকদিন আগেকার কথা। রোয়ালে বাদরপুর হাই স্কুলে আমি তখন শিক্ষক। নতুন কলেজ থেকে বার হয়ে সেখানে গিয়েছি। ভৈরব চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠাবান সেকেলে ব্রাহ্মণ পণ্ডিত। সকলেই শ্রদ্ধা করত, মানত। এক প্রহর ধরে জপ আহ্নিক করতেন। শূদ্র জারক ব্রাহ্মণের জলস্পর্শ করতেন না। মাসে একবার বীর্যা হোম করতেন। টিকিতে ফুল বাঁধা থাকত দুপুরের পরে। সপাক ছাড়া কারো বাড়ি কখনো যেতেন না। শিষ্য করতে নারাজ ছিলেন। বলতেন শিষ্যদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাঁটি ব্রাহ্মণের পক্ষে মহাপাপ। আর একটা কথা, ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন, কিন্তু কোনো স্কুলের পণ্ডিতি করেননি। টোল করাও পছন্দ করতেন না। ওতে নাকি গভর্নমেন্টের দেয় বৃত্তির দিকে মন চলে যায়। টোল ইন্সপেক্টরদের খোসামত করতে হয়। তবে দুটি ছাত্রকে তিনি নিজের বাড়িতে রেখে খেতে দিয়ে ব্যাকরণ শেখাতেন। বর্ষা সেবার নামে নামে করেও নাম ছিল না। দিনে রাতে গুমোটের দরুন আমরা কেউ ঘুমোতে পারছিলাম না। হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল পূব উত্তর কোণে। বেলা ৩টে। স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির পরে, কিন্তু এত দুর্দান্ত গরম যে পুনরায় সকালে স্কুল করার জন্য ছেলেরা তদবির করছে। মাস্টারদেরও উস্কানি তাতে ছিল ১২ আনা। হেডমাস্টার অফিস ঘরে বসে আছেন। গোপীবাবু, ইতিহাসের মাস্টার, গিয়ে উত্তেজিতভাবে বললেন, স্যার স্যার, মেঘ করেছে। মুরলী মুখুজ্জে, এই নামেই তিনি ও অঞ্চলের ছাত্রদের মধ্যে কুখ্যাত। গম্ভীর স্বরে বললেন, কিসের মেঘ? আগে মেঘ কাকে বলে? কি হয়েছে তাতে? আগে বৃষ্টি হবে, স্কুলে ছুটি দিলে ভালো হতো। ছেলেরা অনেক দূরে যাবে, ছাতা আনেনি অনেকে। বৃষ্টি হবে না ও মেঘে। খাস ইন্দ্রদেবের অফিসের হেড কেরানিও এতটা আত্মপ্রত্যয়ের সুরে কথা বলতে দ্বিধা করত বোধ হয়। কিন্তু সকলেই জানে মুরলী মুখুজ্জের পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই। আবহাওয়া তত্ত্বটি তার নখ দর্পণে। গোপীবাবু দমে গিয়ে বললেন, বৃষ্টি হবে না? না। কেন স্যার? বেশ মেঘ করে এসেছে তো। মেঘের আপনি কি বোঝেন? ওকে বলে তাত মেঘা। ও মেঘে বৃষ্টি হবে না। আমিও পাশের শিক্ষকের বিশ্রাম কক্ষ থেকে জানালা দিয়ে মেঘটা দেখেছিলাম এবং আসন্ন বৃষ্টির সম্ভাবনাতে পুলকিত হয়ে উঠেছিলাম। মুরলী মুখুজ্জের নির্ঘাত রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম, বৃষ্টি হবে বলে কিন্তু মনে হচ্ছে। মুরলী মুখুজ্জে বললেন, তাত মেঘা, মেঘ হলে বৃষ্টি হয় না। কোন মেঘে বৃষ্টি হয়? এখন বৃষ্টি হবে আল্ট্রাস্ট্যাটাস মেঘে, যাকে বলে সিট ক্লাউড। ও, তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ থেকে। মনসুনের আগে হাওয়া ঘুরে যাবে পূবে। ও। আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না। কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরলী মুখুজ্জেকে। মিনিট ১৫-র মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল। মেঘের চাদর ঢাকা পড়ল আরো ঘন আর একখানা মেঘের চাদরে। তারপর স্কুলের ছুটি হওয়ার সামান্য কিছু আগেই ঝমঝম মুষলধারে বর্ষা নামল। পুরো ২টি ঘন্টা ধরে খাল, বিল, নালা, ডোবা ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পরে বেলা ৫:৩০টার সময় আকাশ ধরে গেল। ছেলেরা তখনও পর্যন্ত স্কুলেই আটকে ছিল। কোথায় আর যাবে? সবাই আমরা আটকে পড়েছিলাম। গোপীবাবু জয় গর্বে উৎফুল্ল হয়ে মুরলী মুখুজ্জেকে গিয়ে বললেন, দেখলেন স্যার, দেখলেন? তখন বললাম বৃষ্টি আসবে, তখন ছুটিটা দিলে তো আর এমন হতো না। মুরলীবাবু বললেন, অমন হয়ে থাকে। ইতিহাস পড়ান আর ম্যাথামেটিক্স পড়ালে বুঝতেন।
জগতে স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে। এডওয়ার্ড গার্নেটের প্রবন্ধ পড়ে দেখবেন এবছরের ম্যাথামেটিক্যাল গ্যাজেটে, বুঝলেন? সেটা কি? অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো? অঙ্কশাস্ত্রে অ্যালিস থ্রু লুকিং গ্লাসের পরীক্ষা আর কি, পড়ে দেখুন। গোপীবাবু চলে এলেন। অঙ্কশাস্ত্রের কথা উঠলেই সম্ভবত তিনি সংকুচিত হয়ে পড়েন। বৃষ্টি থেমেছে। স্কুল থেকে বেরিয়ে আমি আর গোপীবাবু চলেছি। দুজনেই আমরা মনে মনে বড় খুশি। হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গিয়েছে। রোজ রোজ কেবল চালাকি। এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে। খুব খুশি মন। আমাকে দেখে ডেকে বললেন, কেমন ননি বাবু, বৃষ্টি হলো তো? এই যে চকোদে মশাই, নমস্কার। হ্যাঁ, তা হলো। ভাবেনি আজ 3 দিন থেকে হোম করছি বৃষ্টির জন্যে। ওর বাবাকে হতে হবে। অবশ্যই বৃষ্টির পিতৃদেবকে তা ভালো জানা ছিল না। বললাম, বলেন কি, হোম করার ফল তাহলে ফলছে বলতে হবে? গোপীবাবু অর্ধস্ফুট স্বরে বলে বসলেন, লাগে তাক, না লাগে তুক। ভৈরব চক্রবর্তী কথাটা শুনতে পেয়ে বললেন, আসুন দুজনেই আমার বাড়ি মাস্টার বাবুরা, দেখুন দেখাই। গোপীবাবু আমি দুজনে দাওয়ায় গিয়ে বসলাম। মনটা বেশ ভালো। দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আজ 15 দিন দারুণ গুমোটে রাত্রে ঘুমোয়নি। গোপীবাবু কেবল বলেছিলেন, আজ খুব ঘুম হবে, কি বলেন? নিশ্চয়ই, তার আর ভুল। ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেলেন ঘরের মধ্যে। সেখানে সত্যি হোমের আগুনের কুণ্ড, বালি বিছিয়ে তৈরি বেলকাঠ ও জগডুম্বুর ডালের বাড়তি সমিত, যজ্ঞের কাঠ আর কি, এক পাশে গোছানো। পূর্ণ পাত্রে সিধে সাজানো তামার টাটে নারায়ণ শিলা, সিঁদুর, বেলপাতা তামার বড় থালায়। হোম হয়ে গিয়েছে, উপকরণের অবশেষ এদিক ওদিক ছড়ানো। ভৈরব চক্রবর্তী বললেন, দেখলেন মাস্টার বাবু, হোম করার ফল আছে কিনা দেখলেন? গোপীবাবু বললেন, আপনি অলৌকিক কিছুতে বিশ্বাস করেন? নিশ্চয়, নিজের চোখে দেখা অপদেবতার কাণ্ড দেখেছি যে কত। পঞ্চমুণ্ডির আসনে জপ করার সময় সেসব কি ঘটনা! এই তাহলে বলুন না দু একটা ঘটনা। না, সেসব বলবো না, থাকবে। কিন্তু আজ 1 বছরও হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক যজমানের বাড়ি। সেইটাই বলি বড়, একটু চা করতে বলি। এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো। অন্ধকার হয়ে এলো চারিদিক। ঝড় উঠল, খুব ঠান্ডা হাওয়ার। ছচ্ছর করে পাকা জাম পড়তে লাগলো চক্রবর্তী মশাইয়ের বাড়ির সামনের গাছটা থেকে। নতুন জল ব্যাং ডাকতে লাগলো চারিদিকে। চা এলো। আমরা ছাতি নিয়ে বেরুইনি। এই বৃষ্টি মাথায় করে যাবার উপায় নেই। বেশ জমিয়ে গল্প শোনবার জন্য ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়ায় মাদুরের ওপর বসে গেলাম। ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন। তারপর শুরু করলেন গল্প বলতে। 12 বছর ভাদ্র মাসের কথা, এখনো বছর পেরোয়নি। আমার এক যজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড় অসুখ। আমাকে তার বাড়িতে গিয়ে বিরজা হোম করতে হবে মেয়েটির জন্যে। বিরজা হোমে পূর্ণ আহুতি দিলে শক্ত রোগী ভালো হয়ে যায়। আমি এমন সারিয়েছি। আমাকে তারা নৌকো করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর ওপর দিয়ে।
অজপাড়া গাঁ, ঘর কতক ব্রাহ্মণ ও বেশিরভাগ গোয়ালা ও বুনোদের বাস। যমুনার ধারেই গ্রাম। গ্রামের মেয়েরা নদীর ঘাটে স্নান করতে আসে। তা গ্রামের নাম কি? গ্রামের নাম সাত বেড়ে। তারপর শুনুন, গ্রামে গিয়ে পৌঁছলুম বিকেলে। খুব বন জঙ্গল গ্রামের মধ্যে। একটা ভাঙা শিব মন্দির আছে, সেকেলে ছোট ইটের তৈরি। মন্দিরের মাথায় বড় অশ্বত্থের গাছ গজিয়েছে। প্রকাণ্ড বড় একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে। চামচিকে না দিতে আকণ্ঠ ডোবা অবস্থায়। পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগে। এই সময় আমাদের জন্যে ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো, তেল নুন দিয়ে মেখে। ভৈরব চক্রবর্তী বিপদ নেই। তার মেয়েটি শ্বশুর বাড়ি থেকে এসেছে সবে কদিন হলো। চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান। আমরা সকলেই খাবার খেতে আরম্ভ করে দিলাম। ভৈরব চক্রবর্তীও সেই সঙ্গে। এখনো দিব্যি দাঁতের জোর। ওই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে, তার বহুদিনেও দাঁত নষ্ট হবে না। তিনি খেতে খেতেই বলে চললেন, এই শিব মন্দিরটার কথা মনে রাখবেন। এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে। এরপর আমরা গিয়ে সে বাড়ি উঠে হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হবার পর গৃহস্বামী একটি ঘরে আমায় নিয়ে গেলেন। অসুস্থ মেয়েটি সেই ঘরে শুয়ে আছে। বয়স 13-14 হবে। নিতান্ত রোগা নয়, বেশ মোটা সোটা ছিল বোঝা যায়। গলায় এক রাস মাদুলি। মেয়েটি চোখ বুজে এক পাশ ফিরে শুয়ে আছে। আমি ঘরের মধ্যে ঢুকতেই একবার সে মাথা তুলে তাকিয়ে দেখে, আবার পাশ ফিরলে। মেয়েটির গায়ে জ্বর, বেশ জ্বর, 3-এর কাছাকাছি হবে। চোখে ক্লান্ত দৃষ্টি, চোখের কোণ সামান্য লাল। নাড়ি দেখলাম, বেশ নাড়ি, শক্তই আছে। হঠাৎ কোনো ভয়ের কারণ আছে বলে মনে হলো না। তাছাড়া আমার ওপর মেয়ের চিকিৎসার ভার নেই। আমি এসেছি হোম করতে। তা গৃহস্বামী বললেন, আপনি আশীর্বাদ করুন, পায়ের ধুলো দিন মাথায় ওর। পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি, এমন সময়ে হঠাৎ গৃহস্বামী আছাড় খেয়ে পড়ে গেল খাটের পাশে। আমি চমকে উঠলাম, হাত নড়ে গেল। লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে। কিছুই সেখানে নেই, না একটা কলার খোসা না কিছু। লোকটি পড়ল কি করে? পায়ের ধুলো দেবার কথা চাপা পড়ে গেল। গৃহস্বামীর মাথায় ও মুখে ওর বড় শালা ঠান্ডা জল দিতে লাগলো। মেয়েটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। সে এক হইচই ব্যাপার বটে। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তান্ত্রিক, হোম করি, কিছু কিছু দৈব ঘটনা বুঝি। লক্ষণ প্রতিলক্ষণ, চিহ্ন আর ইঙ্গিত, এই নিয়ে দৈব। গোড়াতেই এর লক্ষণ খারাপ বলে যেন মনে হচ্ছে। তবে কি হোমে বসবো না? সন্ধ্যার কিছু পরে শিব মন্দিরে সামনের রাস্তায় পায়চারি করছি। বড্ড গরম, বাড়ির মধ্যে হাওয়া নেই, রাস্তায় তবু একটু হাওয়া বইছে। হঠাৎ আমার কানে গেল কে যেন বলছে, শুনুন শুনুন। দুবার কানে গেল কথাটা। এদিক ওদিক চাইতেই চোখে পড়ল শিব মন্দিরের মধ্যে ঠিক দোরের গোড়ায় একটি কে মেয়ে মানুষ দাঁড়িয়ে। বললাম,
আমায় বলছেন? হ্যাঁ। ও খুকির জন্যে বীরজা হোমযজ্ঞ করবেন না, ও বাঁচবে না। কে আপনি? আমি যেই হই, যদি ভালো চান হোমযজ্ঞ করবেন না। আমি বিস্মিত হলাম। নির্জন অন্ধকার ভাঙা মন্দির, সেখানে এক মেয়ে মানুষ আসবে কে? এমন আশ্চর্য কথাই বা বলে কেন? আমার খানিকটা রাগও হলো। আমার ইচ্ছের ওপর বাধা দেয় এমন লোককে। মানুষ তো দূরের কথা, অপদেবতাও কখনো গ্রাহ্য করি। মায়ের আশীর্বাদে সবই সম্ভব হয়। ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো সহজ নয়। আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম না। রাত্রে বসে হোমের জিনিসপত্রের ফর্দ করে দিলাম। তারপর রাত 8টা বাজল। গৃহস্বামী আমাকে রান্না বান্না করতে বললে। এইবার আমার গল্পের আসল অংশে আসব। তার আগে ওদের বাড়িটা সম্বন্ধে কিছু বলা দরকার। বাড়িটা খুব পুরনো কোঠা বাড়ি, কোনো ছিঁড়ি সৌষ্ঠব নেই, কিন্তু দোতলা। পল্লী গ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না। যমুনা নদীর ধারে ঠিক নয় বাড়িটা, সামান্য দূরে। মধ্যে কেবলমাত্র একখানা বাড়ি। ওই বাড়ির ছাদ আর এ বাড়ির ছাদের মধ্যে 10-12 ফুট চওড়া এক ফালি জমির ব্যবধান। ছাদের ওপর একখানা মাত্র ঘর। সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে। পাশে খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থা করা হয়েছে। সোনা মুগের ডাল, আতপ চাল, বড়ি, আলু আর ঘি। আমি একাই রাঁধছি। রান্নার সময় কাছে কেউ থাকুক আমি পছন্দ করিনি। তা রান্নার আগে একবার চা করে খেলাম। পরের তৈরি চা খেয়ে তৃপ্তি পাইনি। রান্না করতে রাত হয়ে গেল। রাত সম্পূর্ণ অন্ধকার। একটু জিরিয়ে তামাক খেয়ে নিয়ে ভাত বেড়ে নিলাম হাঁড়ি থেকে, আঙট কলার পাতে। তারপর খেতে বসবার সঙ্গে সঙ্গেই মনে হলো ছাদে আমি একা নই। এদিক ওদিক চাইলাম, কেউ কোথাও নেই। রাত বেশ হয়েছে। বাড়ির লোকেও নিচের তলায় খেয়ে দিয়ে শুয়েছে। গ্রামই নিশুতি হয়ে গিয়েছে। কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরার ঠুকঠাক শব্দ হচ্ছিল। হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম। আমার সামনে ছাদের ধারে ওটা কি গাছ? কালো মতো, লম্বা তাল গাছের মতো। এতক্ষণ ছাদে বসে রান্না বান্না করছি, কই অত বড় একটা গাছ নজরে পড়েনি তো এর আগে। ছিল নিশ্চয়, নয়তো এখন দেখছি কি করে। কি গাছ ওটা? সত্যি, যখন চা খেলাম তখন দুটো বাড়ির মধ্যেকার ওই রাস্তাটা দিয়ে একখানা গরুর গাড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দে আমাকে এদিকে তাকাতে হয়েছিল। তখন কই তো অত বড় একটা তাল গাছ। কই না, দেখিনি। কিন্তু তাল গাছটা এমন ভাবে, ও কি রকম তাল গাছ? ও কি? আমি ততক্ষণ বিভীষিকা দেখে ভাত ফেলে লাফিয়ে উঠে পড়েছি। তাল গাছ না। এখনো ভাবলে এই দেখুন গায়ে কাঁটা দিয়েছে। যদিও আমার নাম ভৈরব চক্রবর্তী তান্ত্রিক। পিছনে ছাদের কার্নিশের ওপর দাঁড়িয়ে এক বিকট আকার অসুর কিংবা দৈত্যের মতো মূর্তি। তার তত বড় বড় হাত পা সেই মাপে, মাথাটা একটা ঢাকাই জানলার মতো, চোখ দুটো আগুনের ভাঁটার মতো রাঙা, আগুন যেন ঠিকরে ঠিকরে পড়ছে।
আমার দিকেই তাকিয়ে আছে অসুরটা, যেন আমাকে জ্বালিয়ে ভস্ম করে ফেলবে। বিরাট মূর্তি, তাল গাছের মতোই লম্বা, অনেক উঁচুতে তার মাথাটা, নিচু চোখে সেটা আমার দিকে চেয়ে আছে। ভালো করে চেয়ে চেয়ে দেখলাম, দুবার চোখ রগড়ালাম। দুবার চা খেয়ে কি এমন হলো? না, ওই তো সেই বিরাট তাল শাল নারকোল গাছের মতো ঢ্যাঙা বেখাপ্পা অপদেবতার মূর্তি বিরাজ করছে সামনে জমাট অন্ধকারের মতো। এবার ভালো করে দেখে মনে হলো পিছনের ছাদে সেটা দাঁড়িয়ে নয়, কোথাও দাঁড়িয়ে নেই, দুই বাড়ির মধ্যেকার ফাঁকটাতে দাঁড়িয়ে বলা যায়। কারণ ওই জীবের নাভিদেশ থেকে ওপর পর্যন্ত আমার সামনে, তার নিচেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টিরেখার নিচে। এ বর্ণনা করতে যত সময় লাগলো অতটা সময় লাগেনি আমার বার কয়েক দেখতে জীবটাকে। 1 থেকে 10 গুনতে যত সময় লাগে, ব্যাস আমি বলতে পারি অন্য যে কেউ ওই বিকট অপদেবতার মূর্তি অন্ধকারে নির্জনে ছাদে গভীর রাতে দেখলে আর গোলার ধানের ভাত খেত না পরদিন। আমি অপদেবতা দেখেছি পঞ্চমুণ্ডির আসনে বসলে জপের শেষের দিকে প্রায় ভয় দেখাতো, কিন্তু সে ধরনের বিকট ও বিরাট ব্যাপার নয়। ভয় পেয়ে গেলাম, ঠকঠক করে কাঁপতে লাগলাম, চোখে অন্ধকার দেখে পড়ে যাই আর কি। পড়লেই হয়ে যেত, দুর্বল মানুষ ওদের হাতেই মরে। মন সবল হলে ওরাই পালায়। নিজেকে তক্ষুনি সামলে নিলাম, তারা মন্ত্র জপ শুরু করলাম জোরে জোরে। সেই দিকে চেয়ে মন্ত্র জপ করতে করতে ক্রমে মূর্তি মিলিয়ে গেল অন্ধকারে। মূর্তিটা আমার সামনে সব শুদ্ধ দাঁড়িয়েছিল। 1 থেকে 30 গুনতে যতটা সময় নেয় ততটা, এর খুব বেশি হবে না কখন। সেটা মিলিয়ে যেতে আর একবার চোখ রগড়ালাম, না, কিছুই নেই। বিশ্বাস করুন, প্রায় সঙ্গে সঙ্গেই নিচের তলা থেকে কান্নাকাটি উঠল। রোগী মেয়েটি মারা গিয়েছে। তখনই এ ব্যাপারের কোনো ব্যাখ্যা দিতে আমি রাজি নই। যা ঘটেছিল অবিকল তাই নিবেদন করলাম আপনাদের কাছে। বিশ্বাস করুন বা না করুন, এবার সেটা আপনাদের ব্যাপার।